দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। এই স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। জনাব নাজমুল হক প্রধান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হলো, আপনি জানেন যে ছাত্র আন্দোলন একটা পর্যায়ে গিয়েছিল এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে, এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। তো আন্দোলনে এখন যে মোমেন্টাম, এই হল ছাড়ার মধ্য দিয়ে আন্দোলনটা কি স্তীমিত হয়ে গেল? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসলে বাংলাদেশের ছাত্ররা বহুদিন ধরে একটা মারাত্মক অবরুদ্ধ জীবনযাপন করছিল। এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ইউনিভার্সিটিগুলিতে, হলগুলিতে সিট বন্ধন থেকে শুরু করে এবং মানে আপনার কি যেন বলে স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না সাধারণ ছাত্ররা। এটা চাপের মধ্যে তাদেরকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন সময় পেপার পত্রিকা এসছে, মিছিলে না গেলে কী হয়, গণরুমে কী হয়, সামগ্রিকভাবে ছাত্রের উপরে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে। আজকে এটা ঠিক, বাংলাদেশে বহুদিন ধরে এই ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কোটা নিয়ে ছাত্রদের বক্তব্য ছিল, কোটা সংস্কারের দাবি ছিল। এবং সেই সময় 18 আগে যদি আপনি খেয়াল করেন দেখবেন শাহবাগে প্রতিদিন মিছিলে কোটা আন্দোলনে পুলিশের নির্মম নির্যাতন ছিল এভরিডে। এবং কোটা আন্দোলনের পক্ষে কিন্তু বাংলাদেশের সে আকবর আলী খান থেকে শুরু করে অনেক জ্ঞানী বিদগ্ধ ব্যক্তি পত্রিকায় আপনার উপসম্পাদকে লেখা ছিল, বিভিন্ন নিউজ ছিল, সংস্কার করা উচিত, কেন উচিত। এবং সামগ্রিক প্রেক্ষাপটে যখন 18 সালের আন্দোলনটা যখন বেগবান হলো এবং পুলিশের নির্যাতন যখন বাড়লো, তখন সেই সময় কিন্তু সরকার সেই কোটাটার এটা নির্বাহী আদেশে সেটা উইথড্র করে। যদিও প্রধানমন্ত্রী বলছেন আমি রাগের বশবর্তী করছি, যদিও এটা উনি বলতে পারেন না, শপথ ভঙ্গের মতোই কাজ হয়ে যায় আর কি, রাগ বিরাগের বশে কোনো কাজ করা যাবে না। যাই হোক, এই যে কোটা আন্দোলনটা শুরু হলো, এবার আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনটা ন্যাচারালি যখন আবার হাইকোর্ট থেকে একটা রায় হলো, মানে একজনের আপিলের প্রেক্ষিতে সন্তান কমান্ড কোর্ট, তখন কিন্তু ছাত্ররা রিয়েক্ট করছে। সরকার যেটা উচিত ছিল, সরকার এখানটা দীর্ঘদিনের 15 বছরের 16 বছরের ক্ষমতা চলাকালীন সময় সবসময় মুক্তিযুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করছে সবসময়, এবং ঢাল হিসেবে ব্যবহার করে তারা মজা পেয়ে গেছে। ভোট করার ক্ষেত্রে যা ইচ্ছা তাই করা যায় মুক্তিযুদ্ধ ব্যবহার করলে, লুটপাট করার ক্ষেত্রে যা ইচ্ছা তাই করে ব্যবহার করা যায়। আপনার এই যে যেমন ধরেন, তাই না, কিছু আগে লুটপাটের যে চিত্র, পিয়ন থেকে 4 কোটির মালিক, এটা আমরা বলছি না, প্রধানমন্ত্রী স্বয়ং উনি বলছেন। এবং এই পুলিশের প্রধান যিনি, ওনার অডেল সম্পত্তি, আর্মির চিফ, অসংখ্য গাথা, বাংলাদেশের ইতিহাস যেটা কখনো হয়নি। তাহলে এই সামগ্রিক বিষয়গুলিকে চাপা দেওয়ার জন্য একদিন ধরে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে পক্ষে বিপক্ষে ছাত্রদের ওই একই অস্ত্রটা প্রয়োগ করতে গেছেন। ছাত্র যখন ওরা আন্দোলনটা শুরু করেছে ছাত্ররা, তখন ওবায়দুল কাদের সাহেব ওই ঠিক যেভাবে 28 অক্টোবর বিএনপিকে দমন নিপীড়ন করেছিল, আসো সব লাঠিসোঁটা নিয়ে, ঠিক একইভাবে এদেরকে দমন করতে গেছে বহিরাগত শক্তি দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে। আমরা দেখেছি, এগুলো পেপার পত্রিকায় এসছে, দেখেছি লাঠিয়াল বাহিনী কীভাবে এসছে, পিকআপে কীভাবে এসছে, না এসে করছে। এটা বুমারং হয়ে গেল। ছাত্রদের এমনি তো 15 বছরের নির্যাতন নিপীড়ন চোখের সামনে আসে, তারপরে এই ঘটনা। ফলে সামগ্রিকভাবে মিলিয়ে ওই কার্ডটা, মুক্তিযুদ্ধের কার্ডটা এখানে কাজ করে নাই, কাজ করে ন্যাচারালি একটা অভ্যুত্থানই হয়ে গেছে। এখন অভ্যুত্থানটা ঠেকাতে গিয়ে সরকার কিন্তু 6টা হত্যা করেছে সরকার, এবং পরিকল্পিতভাবে করেছে। যত কথাই বলুক, হত্যা করেও কিন্তু অভ্যুত্থানটাকে ঠেকাতে পারেনি। এখন আন্দোলন শেষ হয়ে গেছে মনে করে সরকার হল খালি করে দিয়ে মনে করে যে আমি একদম বেঁচে গেছি, চোখ পরিষ্কার হয়ে গেছে। আমি মনে করি এই ধারণাটা সরকারের জন্য মারাত্মক একটা ভুল সংকেত যাচ্ছে জনগণের কাছে এবং সরকারের কাছে। এই দলটা পুরাতন দল, কিন্তু দলটার আচরণ হচ্ছে একদম সামরিক শক্তিগুলির মতো। গত নির্বাচন আপনি দেখবেন, হঠাৎ করে আগের দিন লোক ডাইকে আয়না দলের নাম দিয়ে বানায় দিল, তাই না? এই যে ঘটনাগুলি, সরকারের চরিত্রের যে পরিবর্তনটা হয়ে গেছে, এই দলটা আমি আর বলবো মুক্তিযুদ্ধর নামটা বেসতেছে, মুক্তিযুদ্ধের কোনো দল নাই দলটা। যাক, আমি এই জায়গাটা ফিরবো আলোচনা। যার আবু আলম শহীদ খান, এই আন্দোলনটা যে সহিংস পর্যায়ে গেল, এর দায় কি একমাত্র সরকারের? না, একমাত্র সরকারকে আপনি দায়ী করতে পারবেন না। সহিংস পর্যায়ে যাওয়ার জন্য মানে দায়ের এই হিসাব নিকাশ করাটা খুব কঠিন, কিন্তু সরকারের দায় অনেক বেশি। এটা নাজমুল হক প্রধান বললেন যে যখন হাইকোর্টের বা এই 18 সালের কথাই ধরেন, যখন আমরা রাগ অনুরাগ বিরাগ ঘৃণার বশবর্তী হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, তো সিদ্ধান্ত নিয়ে আমি কোটা বাতিল করে দিলাম, তখন কিন্তু বাংলাদেশের যারা কোটা পাওয়ার যোগ্য তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ করা উচিত ছিল, এবং প্রতিবাদটা হয়নি। এবং যারাই আন্দোলন করলেন বেনিফিশিয়ারি, তারাও কিন্তু বললেন না যে এই সব কোটা বাতিল তো আমরা চাই না, সুতরাং এই আদেশটাই, এই নির্বাহী আদেশটাই ত্রুটিপূর্ণ। তারা এখন বলছেন যে তখনই এই আদেশটা ত্রুটিপূর্ণ ছিল এবং এটা সরকারের প্ল্যান,
সরকার ইচ্ছা করে এটা করছে যাতে ভবিষ্যতে আদালতকে দিয়ে ব্যবহার করে তারা কিছু করতে চায়, এটা তারা এখন বলছেন। কিন্তু যারা আন্দোলন করেছিলেন তাদের মানে ম্যাচুরিটি, পরে তো আন্দোলনের একজন অন্যতম নেতা ইয়েও হয়েছিলেন, ভিপি নির্বাচিত হয়েছিলেন, এখন একটি রাজনৈতিক দল করার চেষ্টা করছেন। তো এই তাদের ম্যাচুরিটিটা দেখেন আপনি, যখন তারা বলছেন সংস্কার চাই, তখন যখন 9 থেকে 13 পর্যন্ত বাতিল করে দেওয়া হলো, প্রতিবাদটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল এবং প্রতিবাদটা অন্যদের কাছ থেকেও আসা উচিত ছিল, বিশেষ করে নারীদের কাছ থেকে, আপনার আদিবাসী মানুষদের কাছ থেকে, প্রতিবন্ধী মানুষদের কাছ থেকে, জেলার থেকে আসতে পারে। নাজমুল হক প্রধান একটা জেলাতে বসবাস করেন, মানে তার পার্মানেন্ট ঠিকানা বাংলাদেশ, বাট উনি একটা জেলার, পঞ্চগড় জেলার। তাদের ওই জেলা কত পিছিয়ে পড়ে আছে এটা তো আমরা জানি, সবাই জানে। সুতরাং তাদের পক্ষ থেকে আসা উচিত ছিল, কেউ আমরা কিন্তু কোনো কথা বললাম না। সুতরাং একটা সার্কুলার দিয়ে দিল এবং সার্কুলারটা চললো, পরে একটা মামলা হলো, মামলার পরে আমরা রেসপন্সটা দেখতে পাচ্ছি। এই পুরা কোটা বিষয়টায় উনি যাদের কথা বলছেন, আকবর আলী খান বা আরও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন নিজের যে রিপোর্ট, সেই রিপোর্টও এই কোটা বিষয়ে বেশ কিছু পর্যালোচনা আছে। এই পর্যালোচনা কখনোই সরকার এবং কোটার ব্যাপারে যারা আন্দোলন করে সোচ্চার, তারা কিন্তু এই পর্যালোচনাগুলো, এই আলাপ আলোচনাগুলো কখনোই ওপেনলি করে নেই। আমরা যদি ওপেনলি আলোচনাগুলো করতে পারতাম, তাহলে আমরা হয়তো একটা সিদ্ধান্তে যেতে পারতাম যে আমাদের কোটাটা কতটুকু প্রয়োজন আছে, আদৌ প্রয়োজন আছে কিনা, সারা পৃথিবীতে কি অবস্থা, আপনার ইউরোপে কি অবস্থা নারীদের ক্ষেত্রে, 44% কোটা লেভেলে, নিচের লেভেলে, এবং তারপরে 40% টপ লেভেলে, এবং সকলের জন্য প্রযোজ্য। এটা প্রাইভেট সেক্টর, বড় বড় কোম্পানি আছে, তো এটাকে ক্যাপিটালিস্ট দেশ, তাদের উপর পর্যন্ত এই আইনটা কার্যকর করা হয়েছে কয়েকটা দেশে। আমেরিকায় 8% নারী কোটা আছে। বাংলাদেশের নারীরা কি এগিয়ে গেছে যে তাদের কোটাকে কয়েকজন যদি টিএসসিতে বা অন্য যে কোনোখানে মিডিয়ার সামনে বলে আমি নারী, আমার কোটার প্রয়োজন নাই, তিনি তো আসলে নারীদের রিপ্রেজেন্ট করেন না। বাংলাদেশে 1982 সালের আগে কোনো নারী পুলিশ, আর্মির যে কোনো শাখায়, আর্মি, নেভি এবং এয়ারফোর্স এবং প্রশাসনে অ্যাপ্লাই করতে পারতো না, তাদের আবেদন করার সুযোগই দেওয়া হতো না। 100 বছর, 200 বছর এবং 1000 বছর ধরে নারীরা পিছিয়ে আছে, আর আপনি হঠাৎ করে যদি বলে দেন যে নারীদের কোনো কোটার দরকার নেই, তো এই বিষয়গুলো আসলে আলোচনার বিষয়, আমাদের আলোচনা করার দরকার ছিল, যেটা আমরা করি না। সরকার একটা গণতান্ত্রিক সরকার নিজেদের দাবি করে, বাট কখনোই কোনো ক্রাইসিসে স্টেক হোল্ডারদের সাথে, যারা আন্দোলনে আছেন বা যারা এইসব নিয়ে আলোচনা করেন বা যাদেরকে দিয়ে আলোচনা করানো যেতে পারে, তারা কখনোই এই ব্যবস্থা নেন না। সরকারের অবস্থা হচ্ছে যে আমি একটা সিদ্ধান্ত নিব, এটা সবাইকে মেনে নিতে হবে। ওইখানেই মূল ক্রাইসিসটা, এখনো সেই ক্রাইসিসটা ওই জায়গায় আছে যে আপনি যদি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টা আদালতের, এটা নির্বাহী বিভাগের আসলে কিছু করার নেই, বিষয়টি কি সেরকমের? আপনি আলোচনা কথা বলছিলেন, আদালত কি এই পর্যালোচনাগুলো করবে যে কোন সেক্টরে আমি কত কোটা থাকবে না থাকবে? আসলে আমাদের হয়ে গেছে উল্টা, আমাদের উল্টা, মানে আদালত কোটার ব্যবস্থার পর্যালোচনা করে না এরকম কোনো ইতিহাস নাই, বরঞ্চ কোটার পর্যালোচনা করে। ভারতে হয়, ভারতে কিন্তু কোটার মামলা হয়, তখন আদালতের পর্যালোচনা হয়, বাট ফাইনালি এটা নির্বাহী বিভাগের হাতে থাকে এবং এটা নির্বাহী বিভাগের এই দায়িত্ব। কিন্তু ভারতে যখন পর্যালোচনাটা হয় তখন আদালত, যেমন লাস্ট মোদি গভর্নমেন্ট যখন 10% কোটা বাড়িয়ে দিল, 49.5% কোটা ছিল আগে, এখন ভারতে কিন্তু 59.5%। তো যখন 49.5% নিয়ে কিন্তু মানুষজন আদালতে গিয়েছে, তখন ভারতের আদালত পরিষ্কার বলেছে যে এটা 50 ভাগ অতিক্রম করতে পারবে না। তো মোদি গভর্নমেন্ট যখন 10% বাড়িয়ে দিল, এখন 59.5, তখন কিন্তু ভারতে এটা নিয়ে মামলা হয়েছে এবং ভারতের রায় হয়েছে এবং অনেক দিন ধরে মামলাটা চলেছে, কথাবার্তা হয়েছে, ক্রিমি লেয়ার, কারা কোটা সুবিধা পাবে, কেন পাবে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে। তো ভারতে এই আদালতের মাধ্যমে অনেকগুলো ইমপ্লিমেন্টেশন, যেমন আপনি জানেন ইভিএম নিয়েও তো ভারতে মামলা হয়েছে, তখন আদালত কিন্তু ইভিএম বাতিল করেনি, আদালত বলছে ইভিএম এর মধ্যে একটা কাগজ থাকতে হবে, যে কাগজটা বের হবে, আপনি যদি চান যে কোথায় ভোট দিয়েছেন সেটা সঙ্গে সঙ্গে আপনার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যিনি ভোট নেবেন আপনাকে দেবেন। সো ভারতের আদালতে কিন্তু অনেক বিষয় নিয়ে মামলা হয়, আলাপ আলোচনা হয়, যুক্তিতর্ক হয় এবং তারপর আদালত একটা সিদ্ধান্ত নেয়। কারণ ভারতের আদালতের সাথে আমি বাংলাদেশের আদালতের তুলনা করার আমি কোনো সুযোগ পাচ্ছি না, করতেও চাই না। আমরা সবাই জানি যে আমরা কোন অবস্থানে আছি। ভারতে দেখেন 59 বা এর আগে যখন 49% কোটা ছিল, 59 তো 19 সালে হয়েছে, তাতে আইএস ভারতে সাধারণত 70 জনের মতো সারা ভারত থেকে নেওয়া হয়। তো 70 জনের মধ্যে 30 জন 35 জন কোটাতে আসে। এই যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু কোটাতে আইএস হয়েছিলেন, সেই জন্য আজকে তিনি রাষ্ট্রপতি পর্যন্ত যেতে পেরেছেন। তো তাতে কি ভারতের আইএস সম্পর্কে আমরা এখানে যারা আছি এবং যে কাউকে আমি চ্যালেঞ্জ করি, ভারতের আইএস এর মান কি কমে গেছে বা ভারতের আইপিএস এর মান কি কমে গেছে? তারা যে একটা নির্বাচনে যখন কাজ করে
তাদের যে ভোটিং সিস্টেম, ভোট নির্বাচনী ব্যবস্থা, ইভিএম সব মিলিয়ে যখন কাজ করে, কোনো রাজনৈতিক দলকে কখনো বলছে যে ওই লোকটা, ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা দলের কাজ করে, ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা ভালো না, ওই পুলিশ অফিসারটা খারাপ? হ্যাঁ, কিছু কিছু আপত্তি হয়, তখন তো পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই যে আমরা যে বলি বারবার যে কোটা জন্য মেধা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলে প্রমাণিত না। এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি এই কোটা আন্দোলনের অনেকের সাথে আলোচনা করেছি, তারাও জিনিসগুলোকে অত ভালোভাবে হয়তো বোঝার চেষ্টা করেনি। তাদের একটা ইমোশন, মানে আমাদের পুরো রাষ্ট্রটা চলে, সরকারও একটা ইমোশন, রাজনৈতিক দলগুলো একটা ইমোশন, এবং কোটা একটা ইমোশন। এবং আমরা এই ইমোশনের মধ্যে, ইমোশন অ্যান্ড ইগো, এর মধ্যে আমাদের দেশবাসী কিন্তু মানে কি বলবো, ভিকটিম, এবং দেশবাসী বন্দী। যে আপনাদের ইমোশন, রাজনীতিবিদদের ইমোশন, আন্দোলনকারীদের ইমোশন, এই ইমোশনের মাঝখানে পড়ে গ্যারাকলে আছে জনতা, জনগণ। জনগণ তো দুর্ভোগ হচ্ছে, জনগণ কিছু জনগণের তো ভিকটিম হলো, কিছু যারা মারা গেছেন। একজন তো হকার ছিলেন, তো জনগণের অংশ, তিনি তো এই কোটা আন্দোলনও বুঝেন না, কোটার জন্য যান নাই। হ্যাঁ, তো এই ধরনের আন্দোলন এবং এই আন্দোলনের এই পরিণতি, বা এটাকে যদি একটা মানে যৌক্তিক পরিণতিতে আমরা নিয়ে যেতে না পারি, বা যৌক্তিক সংস্কারটা যদি আমরা না করতে পারি আলোচনার মাধ্যমে, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা আদালত মীমাংসা করে দিতে পারবে না, এটা মীমাংসা করতে হবে সরকারকে। সরকারই এই কোটা ব্যবস্থা চালু হয়েছে, আদালতকে জিজ্ঞেস করে তো সরকার কোটা চালু করে নেই। যখন 1972-তে বঙ্গবন্ধু ইন্টেরিয়াম রিক্রুটমেন্ট আদেশ জারি করেছিলেন, তখন তো কোটাটা 30% মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছিল। ভারতে যখন গভর্নমেন্ট কোটা বলেছিল, এটা পার্লামেন্টে আইন পাস করে, তখন 20 ইয়ার্সের জন্য কোটা ছিল। 67 সালের পরে এটা নিয়ে যখন প্রশ্ন ওঠে, এটা আবার পার্লামেন্ট এটা বাড়িয়ে দিয়েছে। এখন আজকে 2024 সাল, ভারতের স্বাধীনতার পরে যে কোটা চালু হয়েছিল তার চেয়ে বেশি কোটা এখন আছে। এটা একটা রাষ্ট্র তার ন্যায্যতা, সাম্যতা এবং সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে সরকারটা চালানোর জন্য এই ব্যবস্থাটা করে। তো এগুলো আলোচনা করতে হবে। আলোচনার আসলে কালচারই তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। যারা প্রধান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো বলছিলেন যে আসলে এইটার জন্য জনগণকেই সাফার করতে হচ্ছে। এই আন্দোলনটা করে আসলে লাভ কার হলো? একটা বিষয় কি শুনেন, বা সরকারের কি খুব লাভ হলো? এরকম আন্দোলন সরকার তো, ওই যে সরকার যে ঢাল, আমি যে ঢালের কথা বললাম, অস্ত্র তো খুব ভালো অস্ত্র, মুক্তিযুদ্ধ, ওইটা ব্যবহার করে সরকার তো তার লুট সমস্ত কিছু জায়েজ করতে যাচ্ছে, তার ভোট জায়েজ করতে যাচ্ছে, তার ক্ষমতায় থাকা জায়েজ করতে যাচ্ছে, তার লুটপাট জায়েজ করতে যাচ্ছে, তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে যাওয়ার আমেরিকা চলে গেছে, তাই না? তারপর বলে তো এই যে সামগ্রিক জায়েজ করার যে প্রবণতা, ওর থেকে সরকারি কোটা আন্দোলনটাকে একইভাবে ডিল করতে চাইছে, যার কোনো সমস্যা হয়েছে। ওনার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। এই সামগ্রিক বিষয়গুলিতে না, এগুলি তো আলোচনার বিষয়, যে কোনো জায়গাতে আন্দোলন হইতে পারে, যে কোনো জায়গায় ডিমান্ড উঠতে পারে, আমাকে ডিমান্ড অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই সরকার, আপনি খেয়াল করবেন, বিগত 15 বছরের কোনো ডিমান্ড, কি অপোজিশন, কি কোনো আপনার ট্রেড ইউনিয়ন গ্রুপ, কারো কোনো ডিমান্ড অ্যাড্রেস করেনি সরকার, এবং সবসময় চড়া হয়েছে সরকার। এই চড়া হইতে গিয়ে ভীমরুলের চাকা খোঁচা দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে এইবার, এবং যার কারণে একটা, আমি বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যুত্থান হয়ে গেছে। যারা একদিন মস্তানি যারা করছে, যারা নিপীড়ন করছে, এদেরকে পলাই যেতে হয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এর থেকে যদি সরকার শিক্ষা নেয়, আমার ধারণা, তাহলে উনি যে কথাগুলি বলছেন এখন, না, সরকার সেদিকে মনোযোগী হবে। সরকার উচিত হবে অংশীজনদের সঙ্গে প্রপার আলোচনা করে, এবং কি কি সাজেশন আছে, কি কি পরামর্শ আছে কোটা সম্পর্কিত, অন্য দেশে কোটা কীভাবে ইমপ্লিমেন্টেশন হয়। ইয়াস, ডেফিনেটলি। তো আমার পঞ্চগড় অবিরত এলাকা, সত্যি তো, ঠিক আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসতো আমাদের হিল ট্যাক্স, সত্যি তো, আমাদের নারীরা পিছিয়ে পড়া আছে, তো লাগবে তো। তাহলে সামগ্রিক আলোচনা করে সিদ্ধান্ত গভর্নমেন্ট কেন নিতে পারবো না? কিন্তু গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি হচ্ছে, তার বিরুদ্ধে কথা বললেই ওরা রাজাকার আর আমি মুক্তিযোদ্ধা। এই মজার খেলাটা খেলে গভর্নমেন্ট তার অবৈধ ক্ষমতাটাকে বৈধ করছে। আজকে এই কারণে মূল স্লোগানটা চলে আসবে এখানটায়, ডেমোক্রেসি কি ডেমোক্রেসি না। আজকে যারা এখানটায় ক্ষমতাসীন আছেন, তাদেরকে বোঝা উচিত মুক্তিযুদ্ধের স্পিডটা কি ছিল আসলে। বঙ্গবন্ধু কেন, আমরা মুক্তিযুদ্ধে গেলাম কি জন্য? আমরা তো 70 সালে নৌকায় ভোট দিয়েছিলাম ক্ষমতা যাওয়ার জন্য পাকিস্তানের। 70 সালে ভোটের ডায়ালগ ফেল করতেছে, হচ্ছে না, তাই না? তারপর না বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলা স্বাধীন করো, এই স্লোগান, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ। আজকে আমার দুর্ভাগ্য হচ্ছে ওই জায়গাটাই, যে পাকিস্তান নামক যে দেশ স্বাধীন হওয়ার পরে, বা ভাগের পরে, স্বাধীন না, পার্টিশনের পরে যে দেশটা তার শাসন ক্ষমতার গতি প্রকৃতি এবং ক্ষমতা ছাড়া যে ঠিক করতে পারেনি, দেশ স্বাধীনের পর আমরা একই ভুলটা আমরা করেছি, এবং এখনও একই ভুলের মধ্য দিয়ে আমরা ক্ষমতার বৈতরণী, মনে হয় যে যুগের পর যুগ বংশানুক্রমে নাতিপুতি সহ আমরা বোধহয় ভোগ করবো। এই প্রচেষ্টার কারণে এই ভুলটা, গলতটা হচ্ছে। আমার মনে হয় এখনও সময় আছে, মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন, আমার ধারণা, আমার কথা শুনবেন কি আমি জানি না, তবে এটাকে অ্যাড্রেস করে কিভাবে আমরা এর থেকে উত্তরণ হইতে পারি, তাই না?
তার প্রচেষ্টা প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকা উচিত। যদি প্রধানমন্ত্রী ফেল করেন তাহলে আমি বলবো, আমরা তো জানি আমাদের ব্যাংকের অবস্থা কি, আমরা তো জানি আমাদের লুটপাটের চরিত্র কি, আমরা তো জানি আমাদের দেশের টাকা কোথায় কোথায় বেগম পাড়া হয়েছে। এত বড় কথা বলতে লাভ নেই এখানটায়, কোথায় কোথায়, তাই না? আর এই যখনই কোনো আন্দোলন হয় তখন এইটা অন্যদিকে চাপানোর জন্য কিছু ব্যাট শো করা হয়। ওইখানটায় আগুন, ওইখানটায় মেট্রোতে আগুন, ওইখানটায় বোমা, ওইখানটায় ফুটতে। আজকে আমি গেছিলাম ওইখানটায়, ওই ওইখানটায় কি যেন বলে আপনার, ওই যে গায়েবানা জানা যায় ওইখানটায়, আমাকে ব্যাস পড়িয়ে দিয়ে রাস্তা লোকজন ব্যাস পড়িয়ে দিল যে যাচ্ছি ওই দিকে দেখার জন্য কি অবস্থা। পুলিশের সে কি মার মুখে দাঁড়াইতে দিবে না। ওয়াই দিস? গায়েবানা জানা ডিক্লেয়ার প্রোগ্রাম করছে, গায়েবানা জানাজা করার পর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেত তা দাঁড়িয়ে তাদের উপর পড়তো, কিন্তু না, তো করতে দিলেন তো আপনারা, আমাদেরই ঢুকতে দিলেন না এখানটায়। তাহলে এই যে কাজগুলি, এগুলি সবসময় ক্ষমতাধীন সরকার সবসময় তার অন্তিম মুহূর্তে গুন্ডা লেলিয়ে দেয়, বাহিনী লেলিয়ে দেয়, সমস্ত সরকার তাই করছে। আমরা 69 আন্দোলন করছি, স্কুলের ছাত্র হিসেবে সিরিয়াসলি অ্যাক্টিভ ছিলাম আন্দোলনে। আমরা সেগুলি করে বোমাবাজি করা, আগুন দেওয়া, বাস পূরণ, তাই না, এই সামগ্রিক ঘটনাগুলি করা। এবং বিগত সময় থেকে এই ঘটনাগুলি বারবার এই গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে। আমি যারা মারা গেছে, যারা 6 জন, আমি মনে করি একটা তদন্ত হয়ে এই হত্যাকাণ্ডের জন্য একটা দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত। মামলাই তো হলো না, মামলা হওয়া উচিত এগুলি। আমি দেখলাম আজকে টিভিতে কিছু না, নিজের রংপুর তদন্ত কিসের, ছেলেটা দাঁড়ায় বুক চিতে বলতেছে, তাই না, মারো, আর তারপরে তাকে মারিয়ে দিতে হবে। তাহলে এই যে অধ্যত্ত, এই সরকার চাচ্ছে খুব ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য পুলিশকে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের শাসন বিভাগকে সমকে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিতে, যেটা উপনিবেশিক শক্তিগুলি করে, ব্রিটিশরা করে, পাকিস্তানরা করছে। এই সরকার একই প্রচেষ্টা নিচ্ছে, অথচ নামটাকে আমি মুক্তিদের পক্ষের সরকার। যাক, আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ, এবং জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। জনাব আবু আলম শহীদ খান, আপনি কালকে দেখছেন যে রংপুরের ঘটনাটা আমরা বিরতির আগেও আলোচনা করছিলাম। রংপুরের যে আবু সাইদ মারা গেল, ওই সময় পুলিশের যে ভূমিকাটা ছিল, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু এই যে আন্দোলনকে নানান ট্যাগ দেয়া, রাজাকার, মেধা, কোটা, আপনার কি মনে হয় যে আবু সাইদ এই রাজাকারের যে আদর্শ সেটাকে ধারণ করতো? না, আমার কোনোভাবেই মনে হয় না। এবং তিনি যে এলাকার মানুষ, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নির্বাচন করেন, এখন স্পিকার সেখানকার এমপি, তো সেখানের মানুষেরা তো নৌকা মার্কাকে ভোট দিয়েছে, মানে ভোট যেমন হয়েছে বা অতীতেও দিয়েছে। তো সুতরাং আমার মনে হয় না যে তার পরিবার বা তার এরকম কোনো রিপোর্ট তো আসে নাই। ধরেন একজন আন্দোলনে আছে, আমরা এখন এই যে তার দাদা, তার 14 গোষ্ঠী কী করে, এগুলো তো আলোচনাতে যাওয়ার তো কোনো কারণ নেই। আমরা দেখি যে আন্দোলনকারী যৌক্তিক কথা বলছে কিনা, বা আন্দোলনকারী ছেলেটি বা ছাত্ররা কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে কিনা, রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করছে কিনা। এটা দেখেন যে গত 10 দিন ধরে আন্দোলন চলছে, শুধুমাত্র গতকালকেই আগুন লাগানোর ঘটনা ঘটছে। তার এর আগে কিন্তু ছাত্ররা, আমাদের পুলিশ বাহিনী সবাই মোটামুটি ব্যালেন্স রক্ষা করে চলেছে। তো ছাত্ররা যদি এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিতে চাইতো, তাহলে কিন্তু তাদের কাছে, ছাত্রদের কাছে অনেক শক্তি ছিল, যেটা এখন প্রকাশিত হয়েছে। মানে শক্তিমত্তাটা কিন্তু প্রকাশিত হয়েছে গতকালকের ঘটনার পরে, এই 6 জন মারা যাওয়ার পরে। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কারা নিয়ন্ত্রণ করতো, গেস্ট রুম কাদের হাতে থাকতো, গেস্ট রুম কালচারটা কী, তারপরে আপনার যে যেসব রুম থাকে সেসব রুমে কারা থাকে এবং তাদের কিভাবে বাধ্য করা হয় নিয়ে যেতে, ইডেন কলেজ, এগুলো নিয়ে তো অনেক নিউজ হয়েছে। আজকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে এখন কি, যে আপনারা ওখানে থাকতে পারলেন না, তার মানে কি আপনার নেতা, তো আপনি নেতা, আপনি কর্মীদের, আপনি নেতা কর্মী, আপনি সাধারণ ছাত্রদের নেতা তো হবেন। এরকম পরিস্থিতি কিন্তু কখনো হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের কোনো কর্মী বা সমর্থক কিংবা কোনো নেতাকে বের করে দেওয়ার ঘটনা মানে স্বাধীনতার ইতিহাসে, মানে ইভেন কি যখন পাকিস্তান ছিল, যখন 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 60-এর দশকে যখন আন্দোলন হয়েছে, কোকা 75, এনএসএ যখন ছিল, তখনও বের করে দিতে পারেনি। তো এটা তো আর অন্য কেউ, গত বিএনপির আমলে বেশ কয়েকটা হল কিন্তু ছাত্রলীগের দখলে ছিল। হ্যাঁ, মানে সহাবস্থান ছিল, বাট বিএনপির সময়ও ধরেন কোনো ঘটনা ঘটেছে যেটার হয়তো নিন্দনীয়, যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট ওভারঅল ছাত্র নেতারা মানে হল থেকে সাধারণ ছাত্ররা বের করে দেবে, এটা কিন্তু মানে আলোচনা করতে হবে, এটা তাদেরকে ভাবতে হবে।
আমি ছাত্রলীগ করেছি, নাজমুল হক প্রধান ছাত্রলীগের সদস্য। ছাত্রলীগ আমাদের একটা প্রিয় সংগঠন এবং এই সংগঠনের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 ছাত্র আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং নির্বাচন, এগুলো কিন্তু ছাত্রলীগের যে অগ্রণী মানুষেরা ছিলেন তারা কিন্তু করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের সূতিকাগার ছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ তারা অনেক ঐতিহাসিক অবদান তাদের আছে। আজকে যদি এখন বিবেচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাদের পালিয়ে যেতে হয়েছে, তারা হলে ঢুকতে পারলেন না, তারা বাইরে অবস্থান করছিলেন, সারা রাত বাইরে ছিলেন, রোকেয়া হল থেকে জোর করে বের করে দিয়েছে, ইডেন কলেজ থেকে বের করে দিয়েছে, এইটা ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ যারা পরিচালনা করেন, যারা তাদেরকে সমর্থন দেন বা তাদেরকে পরিচালনা করেন, তাদেরকে এটা ভাবতে হবে যে আমরা কেন এই অবস্থায় নিপতিত হলাম, এই অবস্থার জন্য কে দায়ী। এই অবস্থার জন্য তো আপনি বাইরের কোনো লোক এসে করেছে এরকম তো বলতে পারবেন না, যে অমুকরা এসে দখল করে তারপর বের করে দিয়েছে, বলতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো বিবেচনার ব্যাপার আছে এবং এই জিনিসগুলো ভাবনায় নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তৃতা দেবেন 7:30টার সময় জাতির উদ্দেশ্যে, সেখানে নিশ্চয়ই উনি এইসব বিষয়ের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন, কিভাবে এটা নিরসন করা যায় সেই সব বিষয় হয়তো বলবেন। এটা প্রত্যাশা, নাও বলতে পারেন। তিনি বলতে পারেন যে এই এই কারণে এই সব কিছুই হচ্ছে ষড়যন্ত্রকারী বা সন্ত্রাসীদের কাজ, আমরা কঠোর ব্যবস্থা নেব, এটাও উনি বলতে পারেন। কারণ উনি কি বলবেন আমরা জানি না, বাট উনি যদি এটা নিরসনের জন্য একটা বক্তব্য রাখেন, সেটা মনে হয় আমাদের যে বর্তমান সবার জন্য একটা সেই পরিস্থিতি স্বস্তিদায়ক উত্তরণে সহায়ক হবে। জনাব নাজমুল হক প্রধান, এই যে ছাত্রলীগকে বের করে দিল, যেটা বলছিলেন আবু আলম শহীদ খান, এটাকে আসলে ছাত্রলীগকে ভাবতে হবে, কিন্তু আন্দোলনটা তো ছিল সরকারের কাছে একটা দাবি দেওয়া সাধারণ শিক্ষার্থীদের, সেখানে ছাত্রলীগ প্রতিপক্ষ হলো কেন? এখন ছাত্রলীগকে যদি উপরে নির্দেশে নামানো হয় তাহলে তাই বলবো ছাত্রলীগকে ভিক্টিম করা হলো। আপনি যদি খেয়াল করেন, এখানটা প্র্যাকটিক্যালি তো ছাত্র রাজনীতি নেই। সাধারণ ছাত্রদের একটা যেহেতু ছাত্র রাজনীতি নেই, সাধারণ ছাত্রদের একটা রাজনীতি ছিল। বিভিন্ন সময় ইউনিভার্সিটির কথা বলেছে সাধারণ ছাত্ররা, এবং সাধারণ ছাত্র পরিষদ নামে ছাত্র সংগঠন সেখানে কোনো ডোমিনেটিং রোল প্লে করতে পারেনি। সাধারণ ছাত্র হিসেবে নেতা হিসেবে বেরিয়েছে, আলম ভাই যেটা বললেন, নুরু বেরিয়ে আসছে, পরে উনি পার্টি করতে গেছেন। তাহলে এই সাধারণ ছাত্রদের এই আন্দোলনে সবসময় কিন্তু ওরা দলীয় রাজনীতিকে বিভিন্ন সময় চ্যালেঞ্জ করছে খুব ছোট আকারে। এই সাধারণ ছাত্রদেরকে যখন এবার আবার যখন ইস্যু রেজ করছে, তখন গভর্নমেন্টের পক্ষ থেকে আমি বলবো, গভর্নমেন্টের সাধারণ সম্পাদক এটাকে বিএনপিকে যেভাবে দমন করছে ওইভাবে ওই একই কাজে দমন করার জন্য উনি আহ্বান জানাইছে বিভিন্ন জায়গার থেকে। এইটা করতে কিন্তু একটা বিস্ফোরণ হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে। এখন এটা যদি সরকার পক্ষ বোঝে তাহলে মঙ্গল, যদি না বুঝে তাহলে নিশ্চিত আমি বলতে পারি সামনে আমাদের জন্য অমঙ্গল নিহিত আছে। এক্ষেত্রে পরিচালনার উপায় নেই। আমার ধরনের সরকার অনুধাবন করা উচিত যে এই ভীমরুলের চোখে খোঁচা দেওয়ার পরিণাম কি হতে পারে। আমার ধারণা ইতিমধ্যে হারে হারে টের পেয়ে গেছেন। যদি না টের পেয়ে থাকেন তাহলে তাদের কোনো বোধ শক্তিহীন হয়ে গেছে সরকার আর কোনো বোধ শক্তি নেই, চলৎ শক্তিও নেই। এই সরকার চলতেও পারবে না, কোনো বোধ শক্তিও নেই। ফলে সরকারের এখন দায়িত্ব হচ্ছে, সরকার যদি না বুঝতে পারে তাহলে সালাম দিয়ে বিদায় হওয়া যে আমি আর পারছি না, আমার অনেক লোড হয়ে গেছে, লেট আস ডু সামথিং, একটা গ্র্যান্ড কনভেনশন করে একটা রাস্তা বের করা সরকারের জন্য। কিন্তু এখানে ছাত্রলীগ দিয়েই কেন দমন করতে হবে? অন্য কোনো মেকানিজম? ছাত্রলীগ তো লাঠিয়ালি তৈরি করছে, তৈরি করছে। এবং দেখবেন আপনি আরেকটা বিষয় কি, কোর্ট, ওই যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের রায়টা কোর্টের মাধ্যমে দিচ্ছে, বলে কোর্টের ফাংশন। হ্যাঁ, কোর্টে কেস গেলে সংক্ষুব্ধ হয়ে কেউ কেসগুলো কোর্টের একটা ডিরেকশন দিতে পারে, যেটা আলম ভাই বললেন চমৎকার করে, যে ইন্ডিয়াও এরকম মামলা হয়েছে, তাই না, যেতে পারে। কোর্টের সলভের দায়িত্ব না, দায়িত্ব শাসন বিভাগের, এটা দায়িত্ব নির্বাহী বিভাগের দায়িত্ব, এটা কীভাবে এটাকে হ্যান্ডেল করবে। ইয়েস, কোটা তো সব কোটা বাতিল তো আমরা চাই না, কেউ চায় না, তাই না? তাহলে এখানটা কীভাবে হবে তার তো আলোচনা করতে হতো। যেহেতু একটা ডিমান্ড আসছে, বাংলাদেশ 18 কোটি দেশের লোক, হাজার হাজার ছাত্র, তখন ছাত্র কয়টা ছিল, এখন কত ছাত্র খেয়াল করতে হতো। শুধু এক ঢাকা ইউনিভার্সিটি দিয়ে তো না, সারা দেশের ইউনিভার্সিটিগুলির কলেজগুলির ছেলেগুলি বের হয়ে গেছে। আপনি খেয়াল করছেন, শুধু কি ঢাকা ইউনিভার্সিটি পলাইছে, রাজশাহী ইউনিভার্সিটি কী হয়েছে, জাহাঙ্গীরনগরে কী হয়েছে? তাহলে আমাকে এগুলি তো খেয়াল করতে হবে। কিন্তু চট্টগ্রামে তো ছাত্রলীগকে আমরা দেখলাম যে মেরে ফেলা হলো, সেটাও কি আসলে কাঙ্ক্ষিত? আপনার কোনোটাই কাঙ্ক্ষিত না, এটা গভর্নমেন্টের মিস হ্যান্ডলিংয়ের কারণে, মিস গাইডিংয়ের কারণে সরকারের পক্ষে এই ঘটনাটা ঘটছে। এখানে সরকার আর দল একাকার হয়ে গেছে, যার কারণে সবটাই মনে করছে যেহেতু আমার বাহিনী আছে বলে এটা করলেই তো আমি পার পেয়ে গেলাম আর কি। এই দৃষ্টিভঙ্গি থেকে সরকার অতীতে সব জায়গা থেকে পার পাইছে, ফলে এটাও সরকার একই কাজটা করতে গেছে। কিন্তু এটা যে বুমারে হয়ে যাবে এটা বুঝতে পারেনি। ফলে এখন বুঝে উচিত সঠিক পদক্ষেপটা নেওয়া। জনাব আবু আলম শহীদ খান, আমি যদি বলি যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার রয়েছে এবং স্মার্ট বাংলাদেশে তাদের একটা পপুলার স্লোগান, এবং সাধারণ
শিক্ষার্থী বা ইয়াং জেনারেশনের ভিতরে কিন্তু এটা বেশ পপুলার। তারা সুন্দর মোবাইল ইউজ করতে পারছে, নেট ইউজ করতে পারতেছে, এবং এইটার জন্য কিন্তু তারা বর্তমান সরকারকে ধন্যবাদ দেয়। এই রকমের একটা প্রজন্মকে আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করানো হলো বা দাঁড়িয়ে গেল, এটা আওয়ামী লীগের জন্য ভালো হলো কিনা? না, আওয়ামী লীগের জন্য তো ভালো না। মানে আজকে আপনি বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছে তাদের বয়সটা চিন্তা করেন। আপনি যেটা বললেন 15 বছর আওয়ামী লীগের সরকার, তো তাদের বয়স যদি 17, 18 থেকে শুরু করেন, 18 থেকে 22, 24 হয়, তো এরা তো সামনে, ওদের সময় তো কোনো রাজাকারের সরকারও ছিল না, বিএনপির সরকারও ছিল না, ওরা আওয়ামী লীগের সরকার দেখেছে। ওরা এই যে টিভি মিডিয়া সবখানে, যেটা আগে বলা হতো যে বঙ্গবন্ধুর কথা জানতে দেওয়া হয়নি, তো সবখানে তো তারা লেখা পড়া যেটুকু পড়ে শুনে আসছে, ইতিহাস বই যেটা করা হয়েছে, তো তারা তো এই প্রজন্মের সব মানুষেরা মুক্তিযুদ্ধের কথা জানে। সব তরুণরা কিন্তু আওয়ামী লীগের সরকারের আমলের যত প্রচার তার মধ্যেই কিন্তু বড় হয়েছে। তো তারপরে তাদেরকে এই অবস্থা হলো কেন? তো সুতরাং তাদেরকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে, এটা বলতে হবে যে তাদের এইরকম হওয়ার কথা না। তারা বেনিফিশিয়ারি বলতে পারেন আপনারা, যে স্মার্ট বাংলাদেশের বেনিফিশিয়ারি, সবার কাছে মোবাইল ফোন আছে, তারা বেনিফিশিয়ারি যে তাদের অনেকগুলো ইউনিভার্সিটি সরকার করেছে, তাই না? এখন প্রায় 45 পাবলিক ইউনিভার্সিটি আছে, 37 চলতেছে, 37টা ইউনিভার্সিটি, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি করছে, কলেজে অনার্স চালু করে দিছে, মাস্টার্স চালু করে দিছে, মেডিকেল কলেজ অনেকগুলো করেছে। তার মানে এই তরুণদের জন্য কিন্তু এই সরকারের অনেক কাজ আছে। বাট আজকে সব তরুণরা প্রতিপক্ষ হয়ে গেল। আপনি দেখেন যে এই কোটা যখন বাতিল করে তার আগের রেজাল্টগুলো দেখেন। 35 বিসিএসে, 35তম বিসিএসে মেরিট ছিল 67.5%, 36-এ ছিল 60.40%, 37-এ ছিল 64.28%, 38-এ 64.56%, 39-এ 67.12%। তো আপনি একটা মেসেজ, যে মেসেজটা মাথায় গেঁথে যাচ্ছে যে কোটা বেশি না মেধা বেশি, আপনার সেখানে মেসেজটাই হচ্ছে 56% কোটা, 44% মেরিট। অথচ রেজাল্ট কি বলে? তো পাবলিক সার্ভিস কমিশন বা সরকারের যে জনপ্রশাসন বিভাগ আছে বা সরকারের যে তথ্য আছে, তথ্য তো অনেক তথ্য আমরা পাই, তো সরকারের আরও যারা আছেন তারা এইসব জিনিস ছাত্রদের সামনে তো তুলে ধরতে পারতেন যে আসলেই মেধা বেশি যাচ্ছে এবং এইভাবে যাচ্ছে। কখনো এখন তুলে ধরতেছেন যখন তাদের মাথার মধ্যে ঢুকে গেছে না কোটাই সব খেয়ে ফেলছে। একটা ছাত্র, এখন যেটা নাজমুল হক প্রধান বলেছেন যে এত ছাত্র বের হচ্ছে গ্রাজুয়েশন, শুধু ঢাকা ইউনিভার্সিটি 20,000 গ্রাজুয়েট বের করে, মানে ইয়াতে অনার্সে 10,000, এমএতে 10,000, শুধু ঢাকা ইউনিভার্সিটি। 42 লাখ শিক্ষিত বেকার একটা দেশে, সেখানে সরকারি চাকরি তো একদম সোনার হরিণ, তারপরে প্রশ্ন ফাঁস, তারপরে আপনার ডিএনএ পরীক্ষা, তারপরে চাকরি পাওয়ার পরে যোগ দিতে পারবে না, মানে আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, দেশের সম্পূর্ণ পরিবেশ, তো এই সমস্ত কিছু মিলে কিন্তু এই যে ত্যক্ত, বিরক্ত, ক্ষোভ, ঘৃণা এগুলো জন্ম নিছে। এত ভালো কাজ করার পরে এখন আপনি দেখতেছেন না আমার সেই সব ভালো কাজের কোনো মূল্যই নেই, কারণ মূল্যহীন হয়ে গেল। তো আসলে এই ডেভেলপমেন্ট যদি চিন্তা করেন শিক্ষাক্ষেত্রেই কোয়ালিটি কী হয়েছে এটা নিয়ে একটা আলোচনা করা যায়, বাট এমনি ডেভেলপমেন্ট যদি চিন্তা করেন, হ্যাঁ শিক্ষা খাতে বাজেট বাড়ে নাই, সেটাও একটা বড় ইস্যু। তো সেই সব জায়গা থেকে এই শুধুমাত্র কোটার একটা ইস্যু, এই সামান্য ক্ষতির মতো অবস্থা, কোটার একটা ইস্যু নিয়ে এত বড় আন্দোলন, এই আন্দোলনকে বুঝতে হবে। আসলে এই আন্দোলনের অন্তর্নিহিত মেসেজটা রাজনৈতিক দলগুলোকে ট্রান্সলেট করতে হবে। বিএনপির মতো ট্রান্সলেট করবে, জাসদের মতো করবে, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা আছে তাদেরকেও ট্রান্সলেট করতে হবে যে এটার মধ্যে কী অন্তর্নিহিত মেসেজ আছে, কেন এই কোটিখানেক প্রায় লক্ষ লক্ষ এই যে শিক্ষার্থী কেন রাস্তায় নেমে গেল, কেন আমাদের বিরুদ্ধে চলে গেল, এটা তাদেরকে ট্রান্সলেট করতে হবে। শুধুমাত্র আপনি বলবেন যে ওই যে রাজাকার অমুক তমুক, এটা কিন্তু আর ধোপে টিকবে না। এবং এখানেও তো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যে স্লোগান নিয়ে এত বড় বড় ঘটনা ঘটলো বা প্রধানমন্ত্রীর কথাটা, ওটাও পুরো মিডিয়া কভার করে না। আপনারা হঠাৎ করে একটু মাঝখানে রাজাকার নাতিপুতি পাবে এইটা ধরেন ভয়েস ওভার দিয়ে দিলেন, কিন্তু 3 লাইনের যে কথাটা সেই কথাটা আসলো না, ফলে কনফিউশন করার সুযোগ ছিল। আবার ওরা যখন স্লোগান দিল তখন বললো যে আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে সরকার বা স্বৈরাচার। এই যে তাদের এক লাইন নিয়ে নিলেন আর ওদের আলাদা লাইনটা রাখলেন না। সো এই যে এইভাবে যে কমিউনিকেশনে করে ডিলিট করে বা কমিউনিকেশনের পুরাটা না কমিউনিকেট করে আমরা যে কাজটা করতেছি, এটাই তো এই সংঘর্ষের মূল কারণ। এবং অন্যান্য অনেক কারণ আছে, রাজনৈতিক পরিস্থিতি একটা দেশের। এই বিষয়গুলো কি সরকার স্পষ্ট করতে পারতো না? হ্যাঁ, সরকার এই বিষয়গুলো স্পষ্ট করেছে। 2018 সালে আপনি বলছিলেন যে সেই কোটার আন্দোলনটা
তখন থেকে কি এই তথ্যগুলো সরকার দিতে পারতো? হ্যাঁ, এবং অবশ্যই দেওয়া উচিত ছিল। PSC প্রত্যেকটা রেজাল্ট দেওয়ার পরে, ওই যে রেজাল্ট দেওয়ার পরে না, এটার অসুবিধাটা হলো আমি তো আপনার সাথে কথা বলতে চাই না, আমি তো গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি নুরুর সাথে কেন কথা বলবো? হু ইজ নুরু? না, আমরা যদি যেমন এরকম দেখি- হয় যে আমি শিক্ষামন্ত্রী দেশমন্ত্রী। বা আমি আমার একটা দায়িত্ব, মনে করেন ক্যাবিনেট সচিব, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় বা আমি আরেকজন হর্তাকর্তা বিধাতা, তা আমি কেন ওদের সাথে কথা বলবো? আপনি তো ওদের সাথে যখন টেবিলে বসবেন, আমি তো এখনো মনে করি যে টেবিলে বসে যখন সমস্ত তথ্য উপাত্ত এবং সারা পৃথিবীর তথ্য উপাত্ত নিয়ে কোটা আন্দোলনকারী এবং সরকারের যে প্রতিনিধি, এখন যেহেতু সরকারকেই করতে হবে, এটা তো আর নাজমুল সাহেবরা করবেন না বা বিএনপির লোকেরা করবে না, তারাকে একটা বক্তৃতা বিবৃতি দিয়ে সাপোর্ট দিতে পারেন কোটা আন্দোলনকে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আপনি এটা আলোচনা করতে চান তখন তো টেবিলে বসতে হবে, সকল তথ্য উপাত্ত নিয়ে আপনি কথা বলেন, কথা বলার পরে তো আলোচনা হবে। তো কিন্তু কোথায় আপনি আমার যে নাম? তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো আমার কাছেও রয়েছে যে বিগত বেশ কয়েকটা BCS এ মেধাবীরাই আসলে বেশি চান্স পেয়েছে। 67% উপরে এভারেজ। কিন্তু ম্যাট্রিক পরীক্ষার সময় আমরা দেখি শিক্ষামন্ত্রী বিশাল একটা সংবাদ সম্মেলন করেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে করেন, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট হওয়ার পরেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির VC একটা প্রেস কনফারেন্স করেন। PSC রেজাল্টের পরে কি PSC একটা প্রেস কনফারেন্স করে এই তথ্যগুলাই দিতে পারে না? তারা কেন দেন না? দেওয়া উচিত ছিল, বা জনপ্রশাসনও দিতে পারে। পিএসসি মনে করেন বলতে পারে যে আমরা একটা কনস্টিটিউয়েন্ট বডি, আমরা এইভাবে এত কিছু নিয়ে জনগণের সামনে যাই না, মানে একটা কালচার, সে একটা কালচার, ওই কালচারটাকে আমি সমর্থন করি না। বাট তারপরে তো আমি জনপ্রশাসনে এই সুপারিশটা পাঠাচ্ছি, তখন তো জনপ্রশাসন মন্ত্রী ওই সুপারিশ কার্যকর করার আগেই একটা সাংবাদিক সম্মেলন করে বলতে পারে যে আমার এই রেজাল্ট আসছে, এই রেজাল্টে এই অবস্থা, এবং এতজন এই ক্যাডারে এতজন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তার মধ্যে এতজন মেধাতে আসছেন, এতজন কোটাতে আসছেন, কোন কোটাতে কে আসছে এটাও বলে দিতে পারে। আপনি মুক্তিযুদ্ধ কোটা নিয়ে এখন কথা হচ্ছে, নাতিপুতির কথা চলে আসতেছে, নাতিপুতি বিষয়টা না আসা পর্যন্ত কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়নি। সন্তান যখন চালু করছে 98-এ 1998 সালে, খুব বেশি কিন্তু বিক্ষোভ আমরা দেখি নাই, তাই না? কথাও শুনি নাই। তো এখন দেখেন যে এই নাতিপুতি সহ চালু করার পরে অ্যাভারেজটা হচ্ছে 8.5% আর 8.7%, মানে খুব below 10 একটা BCS 11% মুক্তিযোদ্ধার কোটা, একটা BCS। তো ওইটাকে বাদ দিলে আমরা যখন অ্যাভারেজ করি তাহলে এটা বিলো 10, সেখানে আপনার 30% রাখার তো কোনো যৌক্তিকতা নাই। যেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব সেটাই আমরা রাখি। এবং ঠিক আছে, আমরা 5 বছর পর পর একটা রিভিউ হওয়া উচিত ছিল। বাংলাদেশ কিন্তু কোনো কিছু করেন, মানে আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশের আমরা যারা গণকর্মচারী বা বাংলাদেশ যারা পরিচালনা করেন, তারা তো এইসব জিনিস ভাবতে হবে। আপনি কি এই কোটা একটা 72 সালে যেটা চালু হয়েছে বা 98 সালে যেটা চালু হয়েছে সেটা কি জন্মান্তর ধরে চলবে? না, এটাকে টাইম টু টাইম রিভিউ করতে হবে। 5 বছর পর পর রিভিউ করা উচিত ছিল। আমরা যদি রিভিউ করতাম 2011 সালের পরে 15 সালেও যদি আমরা রিভিউ করতাম, 18 সালেও যদি আমরা রিভিউ করতাম, তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ কোটার 20%ও অপ্রয়োজনীয় যেটা চলে যাচ্ছে, ওই যে হিসাব যেটা দিলাম, ওই 20% কিন্তু মেরিট কোটা চলে যাচ্ছে। অথচ আমার ছাত্ররা, আমাদের পুত্র সম মানে কন্যা সম ছাত্রছাত্রীরা ভাবতেছে আমি তো কোটার জন্য চাকরি পাচ্ছি না, তাই না? যেমন গত BCS এ খুব সম্ভবত উপজাতি কোটাতে মানে আদিবাসী কোটা থেকে 2 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, কিন্তু তাদের জন্য কিন্তু 5% বরাদ্দ ছিল। হ্যাঁ, 5% পর্যন্ত এটাও রিভিউ করতে পারি। এবং আমরা তো এইভাবে কোটা করছি না যে আমরা কিন্তু ইচ্ছা করলে, মানে সরকার কোনো সরকারই এটা করে নাই, ইচ্ছা করলে কিন্তু আমার 100টা পদ আছে, আমি কিন্তু 44টা বাদে বাকিটা সব কোটার মধ্যেই অ্যাপ্লিকেশন চাইতে পারতাম। হ্যাঁ, এবং তখন কিন্তু কোটা সবটাই পূরণ হতো। ঠিক আছে, সরকার তো এটাও করছে না। মানে সরকার কিন্তু মেধাকেই, মানে জেনে হোক না জেনে হোক, মেধাকেই গুরুত্ব দিচ্ছে। তারপরে তো ওইটা আছে প্রিলিমিনারি রিটেন, এক্ষেত্রে কোটার কোনো সুবিধা নেই। এবং এখানে রেটটা কি, যতজন অ্যাপ্লিক্যান্ট 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ যাই হোক, তার 2.5% অ্যাভারেজে ওই পর্যন্ত পৌঁছতে পারে। সো 2.5% আউট অফ 5 লাখ, তারা তো কম মেধাবী না। এই জন্য আমি একটু আগে ভারতের কথা বললাম না, IAS এর 70 জনের মধ্যে 35 জন কোটা থেকে আসে বা 30 জন কোটা থেকে আসে, এখন আরো বেশি আসবে। তাতে কি IAS এর কমে গেছে, মান কমে গেছে? কেউ এটা বলতে পারবে? চ্যালেঞ্জ, মানে এটা দা উন্মুক্ত চ্যালেঞ্জ, লেট আস ডিসকাস। যে কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে যে IAS IPS এর মান কমে গেছে, ফরেন সার্ভিসের মান কমে গেছে এই কোটার জন্য, আসলে কোনো সুযোগ নেই, এটা কোনো সুযোগ নেই আসলে। জনাব নাজমুল হক প্রধান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো আন্দোলনটা যে সহিংস পর্যায়ে গেল কয়েকদিনে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার ভূমিকাটা পালন করেছে? আমি যদি বলি, গত পরশুদিন সারাদিন যেই সংঘর্ষটা হলো, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হলো, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হলো, অগ্নিসংযোগ হলো, তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, এবং পুলিশ বলছে যে আমাদেরকে অনুমতি দিলে আমরা ভিতরে ঢুকতে পারি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি লাগে। কিন্তু আজকে আমরা যে চিত্রটা দেখলাম, ভিসির নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব ভিসির বাসভবনের সামনে গেল,
ভিসির নিরাপত্তার জন্য যদি যেতে পারে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ কেন ডাকা হলো একটা না? বিষয় বলি আপনাকে, এখানটায় ওই যে আমি বললো না অন্তর্নিহিত শক্তি, হিস্ট্রি রিপিট ইটসেলফ। ছাত্ররা বৈশিষ্ট্যগতভাবে ন্যায়নীতির কারণে ছাত্ররা ওই সময়ে, তাই না, ন্যায়নীতিবান থাকে ছাত্ররা। প্র্যাকটিক্যাল জীবনে ভিন্ন রকম আমাদের জীবন এখন। তাহলে ন্যায়নীতির কারণে ছাত্ররা দেখবেন আপনি এখানে 47-এর পরে দেখবেন পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে, আইয়ুব খানের বিরুদ্ধে, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, আপনি খেয়াল করবেন এরশাদের বিরুদ্ধে এগুলো হয়েছে। এবং দিস ইজ ফর দি ফার্স্ট টাইম ছাত্রদের কোনো পলিটিক্যাল রোল নেই, কিন্তু ছাত্রদের ব্যাক অফ মাইন্ড কিন্তু ওই ন্যায়নীতিবোধের জায়গাটা কিন্তু আছে। এবং ছাত্ররা এগুলি দেখে কিন্তু মারাত্মক, এই 15 বছর ধরে ছাত্ররা কিন্তু মনোপীড়িত। আমার ছোট ঢাকা ইউনিভার্সিটি পাস করছে আজ থেকে 7-8 বছর আগে, জানেন, হি ওয়াজ ইন হল, অ্যান্ড ওনাকে, আমার ছেলেকে হলে রাখতে গিয়ে 2-2বার আমাকে তদবির করতে হয়েছে। যাই হোক, আমি সেটা যাচ্ছি না সেই জায়গায়। অ্যাজ এ হোল এই যে অবস্থাটা, তাহলে ছাত্রদের অবস্থান হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট, নয় অ্যান্টি কারণে গভর্নমেন্ট চাইছে ছাত্রকে পক্ষে আনতে পারেনি। কিছু সময়ের জন্য ছাত্র কনফিউজ করে, বিভ্রান্ত করে কিছু লাঠিয়াল তৈরি হয়েছে, ছাত্রদের অ্যাবসেন্ট। এবং এই যে ছাত্ররা সুযোগ পেয়ে এই যে অ্যান্টি গভর্নমেন্ট দাঁড়িয়ে গেল, এটাই যদি ছাত্র বর্তমান সমাজে বুঝতে পারে, তাহলে আমার ধারণা পরিস্থিতির সমাধান হবে এবং ছাত্র রাজনীতিও একটা সঠিক জায়গায় যেতে পারবে। ছাত্র নির্বাচন নেই, আপনি খেয়াল করতে পারেন ছাত্ররা কোথায় দাবি করবে, হল সংকট নেই, টলারেন্স, রাজনৈতিক টলারেন্স, এই যে পাশাপাশি রুমে একই রুমে ভিন্ন ভিন্ন মতের ছেলে থেকে এই যে তর্ক বিতর্ক, মাঝে মধ্যে সিটের জন্য ধাক্কাধাক্কি হয়েছে, এই যে আমরা একই রুমে ভিন্ন মতের ছেলে থাকছি তো আমরা, তাই এই যে ডেমোক্রেটিক টলারেন্স তৈরি হয়, সেটাই তো আপনি অ্যাবসেন্ট করে দিয়েছেন বিগত 15 বছর না, 91-এর পর থেকে অ্যাবসেন্ট এবং টলারেন্স নাই, কিছুই নাই। ক্ষমতায় যে আসছে অপোজিট পক্ষ উচ্ছেদ হয়ে গেছে, আবার ক্ষমতায় যে আসছে অপোজিট পক্ষ উচ্ছেদ হয়ে গেছে। এই যে অবস্থাটা তৈরি করেছেন, এই জায়গাটায় বিরাট ঘাটতি হয়ে গেছে, আমাদের ভবিষ্যতের ঘাটতি হয়ে গেছে। শুধু কোটার ভিত্তিতে আমি দেখতেছি না এটা জায়গাটা না, কিন্তু ইউনিভার্সিটির প্রশাসন তো এই প্রশাসন সহিংসতাটা ঠেকাতে না, প্রশাসন এমনভাবে দলীয়করণ হয়েছে, প্রশাসন প্রক্টোরিয়াল বিধি হলে সিট থাকার ক্ষেত্রে প্রশাসন জাস্ট আপনার কি বলবো, অনেক প্রবোস্ট এই কিছুদিন আগে মারা গেছে একজন প্রবোস্ট, তাই না, আপনার দুর্নীতি চিত্র আসছে, ইউনিয়ন নাই, কিছু নেই, সামগ্রিকভাবে অ্যাজ এ হোল মানে মারাত্মক বিক্ষুব্ধ ছাত্ররা, কোথাও কিছু নেই তো। সেই জায়গার থেকে এই কোটাকে একটা ইস্যুতে একটা বিস্ফোরণ ঘটে গেছে। আমি যদি শুধু কোটার দৃষ্টিতে দেখি এটা, তাহলে রং করবো। হ্যাঁ, এটা সলভ করতে হবে আমাকে আরও ব্রডার দৃষ্টিভঙ্গি থেকে ছাত্রদের এই ভবিষ্যৎ ভিউটাকে দেখতে হবে আমার, কারণ আমরা এই দেশটা কিন্তু, এটা ঠিক পাস্ট ছাত্রদের ইতিহাসটা গ্লোরিয়াস, আজকে তাদের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে এখানটায় যে হ্যাঁ আমাদের এই ছাত্ররা 52 ভাষা আন্দোলন করছে, আমাদের এই 65 করছে, 67 করছে, 69 করছে, 71 করছে। ইয়েস, দ্যাট ইজ দেওয়ার প্রাইডের জায়গা, অহংকারের জায়গা ছাত্ররা সেটা কেন ইনহেরিট করবে না? আজকে সেই সুযোগটা পাইছে, তারা কাজে লাগিয়ে দিচ্ছে। আমি বলছি এইখানটায় এই সেন্সে আমাদের সরকারকে, রাজনৈতিক দলকে সবাইকে নেওয়া উচিত এই বিষয়টা পর্যালোচনা তাহলে দেশের জন্য মঙ্গল হবে। একবারে শেষ পর্যায়ে আবু আলম সাহেবকে 1 মিনিটে যদি বলেন যে শিক্ষার্থীরা সহিংসতার শিকার হচ্ছে, সেটা ছাত্রলীগ হোক অথবা সাধারণ ছাত্র হোক, শিক্ষকদের একটা ভূমিকা তো আশা করি, আপনারা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়েছেন তখন শিক্ষকদের যে ভূমিকাটা ছিল, এখন সেটা দেখেন, আজকে কিছু শিক্ষককে আমরা দেখলাম রাস্তায় নামতে। না, কমপ্লিটলি অ্যাবসেন্ট আর কি। আমাদের সমাজে পরিবেশ ছিল, আমাদের হল প্রভোস্ট, আমাদের হাউস টিউটররা আমাদেরকে যেভাবে রক্ষা করতেন, ইভেন এমাজউদ্দিন স্যারের মতো ভিসি নিজেই 14ই ফেব্রুয়ারি যে ইয়া ছিল যেখানে আমরা আটকে ছিলাম, উনি নিজে যে আমাদেরকে উদ্ধার করে এনেছিলেন পুলিশের সামনে দাঁড়িয়ে, আমার ছাত্রকে আমি নিয়ে যাচ্ছি, তুমি অ্যারেস্ট করতে পারবো না। আজকে বোধহয় ওই যে শাহবাগ থানায় এটা এতদিন পরে দেখলাম, এতদিন পরে 90-এর পরে এই প্রথম দেখলাম, বা ওই 83-র আন্দোলনের পরে প্রথম দেখলাম যে হ্যাঁ, এবং তারা দুঃখজনকভাবে তারা হলো মাইনরিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ হলো জাতির বিবেক এবং তারা আমাদেরকে তৈরি করবেন জাতির বিবেক হিসাবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকেও ভাবতে হবে, মানে এটা শুধু যে কোটার মধ্যে আর এখন সীমাবদ্ধ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে ভাবতে হবে তারা গত 30 বছর বা 91 সালের পর থেকে তারা কি এমন কাজ করলেন যে ছাত্ররা তাদের উপরেও চড়াও তো হয়েছে, এবং এটা খুব দুঃখজনক ঘটনা। ছাত্ররা কেন প্রক্টোরিয়াল বডির উপর চড়াও হবে? একটা সময় যখন প্রক্টোরিয়াল বডি কোনো ন্যায্যতা করতে পারবে না, আমি হলে গেস্ট রুম কালচারের শিকার হব, আপনি কিছু বলবেন না, আমার হলে সিট থেকে ফেলাই দিবে, আপনি কিছু বলবেন না, আমাকে জোর করে বাধ্য করে মিছিলে যেতে হবে, আপনি কিছু বলবেন না। তো ওনারা বলবেন না, এবং একটা দলের যে নীলাকার, তো এই যে নীলের, এই কারণে তো তাদের দাবির কথাও সরকার শুনে না। আসলে পুরো বিষয়টা সব পক্ষকেই পর্যালোচনা করে, এবং শিক্ষকদের বেশি করে ভাবতে হবে যে তারা কেন এই অবস্থায় পড়লেন।
তো আমার সময় একেবারে শেষ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।